সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। আজ যে ঘটনা আপনাদের শোনাতে চাচ্ছি সেটি একটি সরকারি হাসপাতালের একজন ডোমের মুখে শোনা, এবং সেই ডোমের সাথে ঘটে যাওয়া ঘটনা এটি এমন এক ঘটনা যেটা ঘটার পর সেই ডোম, যার নাম কিনা নজরুল ইসলাম, তিনি ওই হাসপাতালের চাকরি পর্যন্ত ছেড়ে দেন ভয়ে। ঘটনাটি আমাদের মডারেটর আশিক আবদুল্লাহ নিজে শুনেছেন নজরুল ইসলামের কাছ থেকে। আশিক আমাদের জানিয়েছেন, তিনি যখন ঘটনাটি শুনছিলেন তার শরীরের লোম দাঁড়িয়ে উঠেছিল। প্রিয় শ্রোতা, আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস olokiksotto@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের অলৌকিক সত্য। আসসালামু আলাইকুম, আমার নাম নজরুল ইসলাম। আমি দীর্ঘদিন একটি সরকারি হাসপাতালে লাশ কাটা ঘরে ডোম হিসেবে কাজ করতাম। মৃত মানুষের দেহ আমার কাছে নতুন কিছু ছিল না। শুরুতে ভয় লাগলেও ধীরে ধীরে অভ্যেস হয়ে গিয়েছিল। কিন্তু আজ যে ঘটনা শেয়ার করছি সেটা শুধুই লাশ নয়, ছিল এক অভিশপ্ত ভয়াল অভিজ্ঞতা। প্রথম রাত তখন 11:30। হাসপাতালের লাশ কাটা ঘরটা একেবারে ফাঁকা, শুধু দেয়ালে ঝুলে থাকা পুরনো ঘড়ির টিকটিক শব্দ ভেসে আসছিল। আমি ফ্রিজ থেকে একটি মরদেহ বের করলাম। বরফে জমে শক্ত হয়ে আছে। টেবিলে রাখার সাথে সাথেই আচমকা ফ্রিজের ভেতর থেকে কারো দম নেওয়ার মতো এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শুরুতে ভেবেছিলাম হয়তো যন্ত্রপাতির আওয়াজ, কিন্তু না, সেটা ছিল মানুষের মতো ভারী নিঃশ্বাস। হৃৎপিণ্ড দ্রুত কাঁপতে শুরু করলো আমার। সাহস সঞ্চয় করে ফ্রিজের দরজা আবার ধীরে ধীরে খুললাম। ভেতরে একেবারে শূন্য, শুধু ঠান্ডা ধোঁয়া বেরিয়ে আসছে। কিন্তু তাকিয়ে দেখি বরফের উপর স্পষ্ট ভেজা হাতের ছাপ, যেন কেউ ভেতর থেকে প্রাণপণে বের হওয়ার চেষ্টা করেছিল। হঠাৎ ঠান্ডা বাতাস আমার ঘাড়ের উপর দিয়ে বয়ে গেল। মনে হলো কেউ একেবারে পেছনে দাঁড়িয়ে শ্বাস ফেলছে আমার ঘাড়ে। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু ফ্রিজের ভেতরে রাখা মৃতদেহটির চোখ আধখোলা হয়ে গেছে। আমার মনে হলো সেই চোখ সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে। এরপর সেদিন আর কিছুই ঘটল না। এর পরের দিন রাতে আনা হয়েছিল এক তরুণী মেয়ের লাশ। বয়স হবে খুব বেশি হলে 18 কি 19। সাদা চাদরে ঢাকা মুখটা উন্মুক্ত হতেই বুকের ভেতর এক অদ্ভুত কষ্ট অনুভব করলাম। চিরকালীন নীরবতার ছায়ায় ঢাকা সেই মুখটিতে যেন ছিল কোনো না বলা বেদনার চিহ্ন। ময়নাতদন্ত শেষে নিয়ম মতো সেলাই করে টেবিল পরিষ্কার করছিলাম। হঠাৎ টের পেলাম ঘরটা অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেছে। দেয়ালের ঘড়ির কাটার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তেই চোখে পড়ল মেয়েটির মৃতদেহের গাল বেয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে এক ফোঁটা স্বচ্ছ অশ্রু। আমি স্তব্ধ হয়ে গেলাম, গলা শুকিয়ে কাঠ। মনে হলো লাশটা যেন নিঃশব্দে আমার দিকে তাকিয়ে কাঁদছে, যেন মৃত্যুর পরও কোনো অব্যক্ত বেদনা তাকে কুরে কুরে খাচ্ছে। চিৎকার করে দরজা ঠেলে দৌড়ে বাইরে বেরিয়ে গেলাম। বুকের ভেতর হাঁপড়ের মতো শ্বাস উঠছে নামছে। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে আবার ভেতরে ঢুকলাম। দেখলাম মেয়েটির চোখ শক্ত করে বন্ধ, মুখ একেবারে শান্ত, কিন্তু টেবিলের মেঝেতে এখনো ভিজে আছে কয়েক ফোঁটা অশ্রুর দাগ, যেন কেউ সবেই কেঁদেছে। আমার মনে হলো দেয়ালের কোণে দাঁড়িয়ে কেউ ফিসফিস করে বলছে, আমি এখনো বেঁচে আছি।
পরের দিনের ঘটনা। রাত তখন গভীর। লাশ কাটা ঘরে আমি একাই কাজ করছিলাম। হঠাৎ হালকা শব্দ করে পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। বিদ্যুৎ চলে গেছে। ঘরের ভেতর এত গভীর অন্ধকার নেমে এলো যে হাত সামনে ধরলেও নিজের আঙুল দেখা যাচ্ছে না। কেবল জরুরি লাল বাতিটা টিম টিম করে জ্বলছে। সেই আলোয় পুরো ঘরটা রক্তমাখা কুয়াশায় ঢাকা মনে হচ্ছিল। আমি ফ্রিজের পাশে দাঁড়িয়ে গা শিরশির করা অনুভব করলাম। হঠাৎ টেবিলের উপর রাখা একটা লাশ নড়ে উঠল। ধীরে ধীরে তার বুক ওঠানামা শুরু করলো। এরপর আমি অবিশ্বাস্য দৃশ্য দেখলাম। লাশটি আস্তে আস্তে উঠে বসছে। লাল আলোয় তার চোখ দুটো যেন অগ্নিশিখার মতো ঝলসে উঠল। মুখটা ধীরে ধীরে আমার দিকে ঘুরে গেল। ঠোঁট নড়ে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। শুধু গা ছমছমে এক বিকট গন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে। আমার হাত পা অবশ হয়ে গিয়েছিল। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হচ্ছিল অচেনা কোনো শক্তি আমাকে চেয়ারে ঠেসে বসিয়ে রেখেছে। আমার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল, কিন্তু চোখ ফেরাতে পারছিলাম না। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো লাশটা উঠে দাঁড়াবে, কিন্তু হঠাৎই ধপ করে নিথর হয়ে আবার শুয়ে পড়ল। ঘরটা তখনও অন্ধকার, কিন্তু মনে হচ্ছিল চারদিক থেকে শত শত চোখ আমার দিকে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তেই লাল বাতি কেঁপে উঠে নিভে গেল। চারপাশ গিলে খেল পুরো অন্ধকার। এরপর আরেকদিন রাতের ঘটনা। রাত তখন গভীর। হাসপাতালের লাশ কাটা ঘরে এক অদ্ভুত শীতল নীরবতা নেমে এসেছে। আমি টেবিল পরিষ্কার করছিলাম। ঝাঁটার মতো ব্রাশ ঘষতে ঘষতে হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো সহকর্মী চুপি চুপি ঢুকেছে, কিন্তু পরক্ষণেই বুকের ভেতর একটা ঠান্ডা কাঁপন বয়ে গেল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখি এক অচেনা বৃদ্ধ দাঁড়িয়ে আছে। শুকনো হাড় জড়ানো দেহ, সারা শরীর সাদা কাপড়ে মোড়ানো, যেন কোনো কাফনের কাপড়। মুখটা আধো অন্ধকারে, শুধু চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। বৃদ্ধটি কোনো শব্দ করছে না, শুধু নিঃশব্দে আমার দিকে তাকিয়ে আছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মুহূর্তের ভেতর চোখটা অন্যদিকে সরাতেই দেখি কেউ নেই। ঘর আবার শুনশান নীরবতা। আমি ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু টেবিলের দিকে তাকিয়ে দেখি সেখানে রক্ত দিয়ে আঁকিঝুঁকি করে লেখা রয়েছে, যেও না। অক্ষরগুলো এমনভাবে কাঁপছে যেন সদ্য কেউ হাতের আঙুল ডুবিয়ে লিখে গেছে। আমি ভয়ে টেবিল থেকে পিছিয়ে এলাম, কিন্তু চোখ ফেরাতেই দেখি লেখাটা একটু একটু করে লম্বা হচ্ছে। প্রথমে লেখা ছিল শুধু যেও না। তারপর নিচে আরেকটা লাইন, থেমে যাও, নাহলে তুমিও আমাদের হয়ে যাবে। আমার শরীর ঠান্ডা বরফের মতো হয়ে গেল। হঠাৎ বাতাসের ঝাপটা লাগলো ঘাড়ে, আর স্পষ্ট শুনলাম কারো ভাঙা কণ্ঠস্বর কানে ফিসফিস করছে, তুমি তো আমাদের জায়গা দখল করেছ। আমি পেছনে তাকাতে সাহস পেলাম না। কেবল দেখলাম টেবিলের ওপর রাখা অস্ত্রপাতির ধাতব যন্ত্রগুলো একে একে মেঝেতে পড়ে যাচ্ছে। ঘর জুড়ে ধাতব শব্দ, যেন কেউ অদৃশ্য হাতে সবকিছু ছুঁড়ে ফেলছে। তারপর হঠাৎ আলো নিভে গেল। চারদিক অন্ধকার, শুধু সেই রক্তলেখা টেবিলে ক্ষীণ লাল আভায় জ্বলতে থাকলো। আমার মনে হলো বৃদ্ধ এখনো কোথাও আছে, একেবারে অদৃশ্য হয়ে আমার চারপাশে ঘুরছে। এরপর আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে গেলাম। আজ আমি সুস্থ, কিন্তু সেই চাকরি চিরদিনের মতো ছেড়ে দিয়েছি। কারণ লাশ শুধু লাশ নয়, কিছু কিছু দেহে থেকে যায় অদৃশ্য অভিশাপ, থেকে যাও অশান্ত আত্মা। আর আমি সেই রাতের সাক্ষী, যে রাতগুলো আজও আমার ঘুম কেড়ে নেয়। শ্রোতা বন্ধুরা, ভাবুন তো, হাসপাতালের লাশ কাটা ঘরে রাতভর একা থাকা আর এরকম অভিশপ্ত রাতের মুখোমুখি হওয়া। মানুষ কি সত্যি কেবল শরীর হারায়, নাকি তার আত্মা থেকে যায় কোনো অদৃশ্য প্রতিশোধে? আপনারা নিজেরাই বিচার করুন। তবে সাবধান, অন্ধকার যখন আপনার পাশ দিয়ে হেঁটে যায়, তখন হয়তো ওটা কেবল বাতাস নয়। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য।
আল্লাহ হাফেজ।